আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো টাইপ 7 এর কোশ্চেন আলোচনা করব। তো টাইপ 7 আমাদের কি বলতেছে যে নদীর গতিপথ ও নদী দ্বারা সৃষ্টি ভূমিরূপ। এখন আমাদের কি কি কোশ্চেন আছে আমরা এখন একটু দেখি। দেখো বলতেছে যে প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হয়। আমরা বলতেছি যে প্রবহমান নদী, দেখো যে প্রবহমান নদী দুটি নদীর মধ্যবর্তী, এদিকে একটা প্রবহমান নদী এদিকে একটা প্রবহমান নদী আছে, তো এই মধ্যবর্তী ভূমিকে কি বলা হয় আমরা জানি নদী অববাহিকা। কি বলা হয়? নদী অববাহিকা বলা হয়ে থাকে। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 56 এবং 57 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো এই 56 এবং 57 কি বলতেছে, এটা আমরা এটা চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি। দেখো এটা হচ্ছে আমাদের কি পর্বত, দেখো পর্বত শ্রেণী, হিমালয় পর্বতমালা। এখান থেকে একটা কি এই যে নদী আসতেছে, এই যে নদীটা এসে এদিক দিয়ে সমুদ্রে পতিত হয়েছে। তারপর বলতেছে বি অঞ্চলের নিচের কোন ভূমিরূপটি দেখা যায়। আচ্ছা বি অঞ্চলে দেখো এই বি অঞ্চলে কোন ভূমিরূপটি দেখা যায়। আমরা বলতেছি বি অঞ্চলে দেখবা যে এই বি অঞ্চলটা দেখো এই যে এমন না, সমান না, এই বি অঞ্চলে প্লাবন সমভূমি দেখা যায়। কি বললাম? প্লাবন একদম সমভূমি দেখা যায়। এরপরে আমাদের 57 নম্বর কোশ্চেনে বলতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো সি গতির ক্ষেত্রে কোনটি উক্তি, দেখো কোন উক্তিটি হলো সি এই যে সি, বাংলাদেশের প্রেক্ষাপটে সি এর ক্ষেত্রে কোনটি, দেখে একটু অপশনগুলো। 1 নম্বর বলছে বদ্বীপ সমভূমি দেখা যায় নাকি হচ্ছে দেখো, তারপরে বলতেছে ফরিদপুর এই অঞ্চলে অন্তর্গত। আচ্ছা দেখো বদ্বীপের অন্তর্গত ফরিদপুর এবং তিস্তা নদী অঞ্চলে অববাহিকা প্রধান। আচ্ছা তিস্তা নদী তো বাংলাদেশের উত্তর অঞ্চলের নদী, এটা তো কি না, এটা ভুল। তাহলে আমরা বলছি কি ফরিদপুর অঞ্চলে অন্তর্ভুক্ত, তাহলে কি ফরিদপুর অঞ্চলে অন্তর্ভুক্ত, তাহলে কি 1 ও 2। এবার আমাদের 58 নম্বর কোশ্চেনে বলতেছে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি। আমরা জানি যে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ হচ্ছে আমাদের বাংলাদেশ। কি বাংলাদেশ হচ্ছে কি বৃহৎ বদ্বীপ, কি বললাম বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। এরপরে আমাদের 59 নম্বর কোশ্চেনে বলতেছে উক্ত ভূমিরূপটি সৃষ্টির কারণ। আচ্ছা নিচের এই উক্ত ভূমিরূপটি সৃষ্টির কারণ কি হয়েছে, দেখো যে নদীর মধ্যগতিতে সমতল কি, যে নদীর মধ্যগতিতে কি সমতল ভূমির মধ্য দিয়ে কি উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নদীর ঊর্ধ্বগতিতে শিলা, দেখো এখানে আমাদের কি বলতেছে যে নদীর ঊর্ধ্বগতিতে পানি শক্ত শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নাকি শক্ত শিলা নরম শিলার অনেক উপরে থাকার ফলে। এখানে দেখবা নদীর মধ্যগতিতে সমতল উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এটা হয় না, কি ঊর্ধ্বগতিতে ফলার হয়। তার মানে বলছি কি 2 ও 3। এর নিচের একটা চিত্র আছে, দেখো এই চিত্রটি দেখে 60 এবং 61 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। একটা QNR, দেখো উদ্দীপকে এন চিহ্নিত স্থানটিকে কি বলা হয়, দেখো যে এন চিহ্নিত স্থানটিকে কি বলা হয় আমাদের, যে এন চিহ্নিত স্থান দেখো এই যে এই চিহ্নটা, যে একটা নদী এদিকে আসতেছে, একটা নদী মিলিত হয়ে এখানে মিলিত হয়েছে, আবার নতুন একটা নদী সৃষ্টি হয়েছে, দেখো মানে কি একই ধারা। আর এই যে এন চিহ্নিত স্থানকে আমরা বলতেছি কি দোয়াব বলতেছি, এটাকে কি বলতেছি দোয়াব বলতেছি। এরপরে আমাদের 61 নম্বর কোশ্চেনে বলতেছে বাংলাদেশের কোন অঞ্চলে পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত। দেখো আমরা বলতেছি বাংলাদেশের কোন অঞ্চল, প্রায় হচ্ছে কি আমাদের দেখো যে রংপুর অঞ্চল পাদদেশীয় পলল সমভূমির অন্তর্গত হয়ে থাকে। এরপরে আমাদের 62 নম্বর কোশ্চেনে বলতেছে যে উদ্দীপকটি পরে 62 এবং 63 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা 62 এবং 63 নম্বর প্রশ্নটা পড়ি। দেখো এদিকে একটা নদী, এটা তারপরে এমন এখানে একটা নদী। তারপর বলতেছে চিত্রে আর চিহ্নিত ভূমিরূপটির নাম কি। দেখো এই আর চিহ্নিত ভূমিরূপটির নাম কি হয়ে থাকে। আমরা বলতেছি দেখো এই আহারটা দেখো একটা বদ্বীপের মতো সৃষ্টি হয়েছে, কিসের মতো সৃষ্টি হয়েছে, বদ্বীপের মতো সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমাদের কি আর হচ্ছে বদ্বীপ। এরপরে আমাদের এস চিহ্নিত ভূমিরূপটি, দেখো এস কোনটা, ওই যে এস, তো এস চিহ্নিত ভূমিরূপটি হচ্ছে কি হয়ে থাকে একটু দেখি। যে এস চিহ্নিত ভূমিরূপটি নদীর পার্শ্ব ক্ষয় সৃষ্টি করে। দেখো কি বলতেছি, আচ্ছা নদীর পার্শ্ব ক্ষয় সৃষ্ট, আচ্ছা নদীর পার্শ্ব ক্ষয় সৃষ্ট হয় না, তার চাষাবাদের জন্য উপযুক্ত, ওইটা চাষাবাদের জন্য উপযুক্ত এবং প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। এটা ওখানে প্লাবন সমভূমি দেখতে পাই, তাহলে আমরা বলছি 2 ও 3। দেখো এই মাধ্যমে কি আমরা টাইপ 7 এর সকল কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 8 দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।